স্যার একটু অপেক্ষা করুন, স্টুডেন্টরা ফিজিক্স ক্লাসে আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সুব্রত, শুরু করে দিই নাকি? এবার তাহলে শুরু করে দিই নাকি? হ্যালো, সুমন বাবু,
শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, বলুন স্যার। তাহলে শুরু করে দেবো নাকি? হ্যাঁ স্যার, আমি তো আছি, বাদ বাকিরা কিন্তু আসছে না। তুমি কি আগের ক্লাসে ছিলে, বায়োলজি ক্লাসে? হ্যাঁ স্যার, ছিলাম। ঠিক 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 ঠিক। বলছি কতটা কি হয়েছিল বলো তো, মনে আছে কিছু? হ্যাঁ স্যার, কোষটা হচ্ছিল, কোষের বিভাজন গুলো হয়েছিল। ঠিক ঠিক ঠিক। দেখো আগের দিন আমরা ওই বিভিন্ন যে কোষ অঙ্গাণু আছে তার ভাগগুলো করেছিলাম, তাই তো? এবং কোষ সম্পর্কে একটা জেনারেল আইডিয়া আমরা পড়েছিলাম। আজকে আমরা তাদের যে কোষ অঙ্গাণুগুলো আছে তাদের স্ট্রাকচার পড়বো, যে সেল অর্গানেল গুলো। দেখবে আমাদের খাতায় করা, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে তো। করে শুরু করে দিচ্ছি। দেখবে সেল অর্গানেল হতে কোষ অঙ্গাণুগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ইউনিট মেমব্রেন একক পর্দাযুক্ত, একটা দ্বি পর্দাযুক্ত ডবল মেমব্রেনাস। সেই ডবল মেমব্রেন সেল অর্গানেলের মধ্যে কারা ছিল? না মাইটোকন্ড্রিয়া ছিল, ক্লোরোপ্লাস্ট ছিল, তারপর আমাদের নিউক্লিয়াস ছিল, সব দ্বি পর্দাযুক্ত কোষ অঙ্গাণু। তাহলে সেল অর্গানেলকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে একক পর্দাযুক্ত, আর হচ্ছে দ্বি পর্দাযুক্ত ডবল মেমব্রেনাস। দ্বি পর্দাযুক্ত আমরা এখন যেটা পড়বো যে দ্বি পর্দাযুক্ত কারা, ডবল মেমব্রেনাস কারা। দুটো করে পর্দা থাকে। এক নম্বর কি বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়া, দু নম্বর ক্লোরোপ্লাস্ট, তিন নম্বর হচ্ছে নিউক্লিয়াস। এই তিনটে হচ্ছে দ্বি পর্দাযুক্ত, দুটো করে এদের বডি স্ট্রাকচার, এদের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে দুটো করে এরকম পর্দা আছে। একটা পর্দা আরেকটা পর্দা, দুটো করে পর্দা আছে। এই জন্য এদেরকে ডবল মেমব্রেনাস সেল অর্গানেল বা দ্বি পর্দাযুক্ত কোষ অঙ্গাণু বলা হয়। তো আমরা প্রথমে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে পড়বো। তবে মাইটোকন্ড্রিয়া নামটা আমরা শুনেছি, তাই তো সুমন বাবু? হ্যাঁ স্যার, বলছি লেখা ওই যে লিখছেন হোয়াইট বোর্ডে, ওটা যেন একটু উল্টো দিকে হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ। উল্টো দিকে হয়েছে কেন? আমার তো ঠিকঠাকই আছে, যেরকম করি সব দিন সেরকমই তো আছে। তোমার কি তাহলে কি আমার ভুল কোনো আছে? সমস্যা হচ্ছে? হ্যাঁ না মানে, আমি তো হ্যাঁ। ঠিক হয়েছে। না স্যার, ঠিক আছে, আপনি কোন সমস্যা হবে না, আমি এটা দেখে নিতে পারবো। ঠিক 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 ঠিক। দেখো মাইটোকন্ড্রিয়ার নাম শুনেছো? হ্যাঁ স্যার, শুনেছি। মাইটোকন্ড্রিয়া কি কি বলা হয় বলো তো মাইটোকন্ড্রিয়াকে? কোষের শক্তিঘর বলা হয়, কোষের শক্তিঘর। হ্যাঁ, কোষের শক্তিঘর বলা হয়, গুড। দেখবে মাইটোকন্ড্রিয়া একটা হচ্ছে গ্রিক শব্দ। মাইটোকন্ড্রিয়া শব্দটা গ্রিক শব্দ থেকে অরিজিনেট করছে। এবং এটা দুটো পার্টস আছে, একটা মাইটো একটা কন্ড্রিয়ন। মাইটো মিন্স হচ্ছে থ্রেড, মাইটো মিন্স হচ্ছে থ্রেড, থ্রেড মিন্স হচ্ছে কি না সূত্রাকার। আর কন্ডিয়ন মানে হচ্ছে গ্রানিউলস। তাহলে মাইটোকন্ড্রিয়া শব্দটা গ্রিক শব্দ। দ্য টার্ম ওয়াজ অরিজিনেটেড ফ্রম গ্রিক ওয়ার্ডস মাইটোস মিন্স হচ্ছে থ্রেড, থ্রেড মানে সূত্রাকার। আর কন্ড্রিয়ন, কন্ড্রিয়ন মানে হচ্ছে কি গ্রানিউলস, গ্রানিউলস মানে আমরা জানি দানার মতো। তাহলে ছোট ছোট সুতোর মতো দানার মতো অংশ, যেগুলো কোথায় থাকে না কোষে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং যেখান থেকে আমরা এনার্জি পাই, শক্তি উৎপন্ন হয়, কি তৈরি হয় না এটিপি তৈরি হয়। সেটা আমরা ডিটেল স্ট্রাকচারে আসবো আস্তে আস্তে। তাহলে এগুলো কোথায় থাকে কোথায় থাকে না? মাইটোকন্ড্রিয়া মোটামুটি আমরা যখন বলেছিলাম ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক কোষ, সেক্ষেত্রে সে দুটো কোষ আমরা দেখেছিলাম। ইউক্যারিওটিক কোষে মোটামুটি সব জায়গাতেই থাকে। প্রোক্যারিওটিক কোষে বলেছিলাম যে প্রোক্যারিওটিক কোষে কোনো পর্দা ঘেরা কোষ থাকে না। কিন্তু ইউক্যারিওটিক কোষে সমস্ত কোষেই কিন্তু আমাদের এই মাইটোকন্ড্রিয়া থাকে, এক্সেপশনাল কিছু কিছু আছে। যেমন হচ্ছে আমাদের আরবিসি।
আরবিসি তে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। যদি মাইটোকন্ড্রিয়ার আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে বুঝতে পারবো। এটা একটা পর্দা এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন হয়ে ভিতরে এরকম একটা স্ট্রাকচার তৈরি করছে, আর বাইরের দিকে একটা পর্দা তাকে ঘিরে রেখেছে। দুটো পর্দা কেন ডবল মেমব্রেন আস, তাহলে বাইরের দিকে আছে আউটার মেমব্রেন বা বহি পর্দা বলা হয়, আর ভিতরটা হচ্ছে ইনার। দুটো পর্দা থাকার জন্য এটা হচ্ছে দ্বিপর্দা যুক্ত হয়। যেটা ইনার মেমব্রেন দেখো ভিতর দিকে ইনফোল্ডিং হয়েছে, ভিতর দিকে ফোল্ডিং হয়ে ইনফোল্ডিং হয়ে ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করেছে, যেগুলোকে বলা হয় ক্রিস্টি। দুটো আউটার মেমব্রেন এবং ইন বিটুইন আউটার ইনার মেমব্রেনস স্পেস আমরা দেখতে পাচ্ছি, এফ মানে এমটি স্পেস, যাকে আমরা বলছি কি এমটি, যাকে আমরা এই পোর্শনটাকে বলছি পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস দেখো, আউটার অ্যান্ড ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন ইনার মেমব্রেন দুটোর মাঝে একটা ফাঁকা স্পেস আছে, যাকে বলা হচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। মাইটোকন্ড্রিয়াল স্পেস, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এবং ভিতরটা কি একদম যে ফাঁকা অংশ, যেখানে আমাদের বিভিন্ন অন্যান্য যে পদার্থগুলো রাইবোসোম বা অন্যান্য যেগুলো থাকে, যাকে আমরা ম্যাট্রিক্স বলছি। কি ম্যাট্রিক্স? না মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স বলা হয়, বা মাইটোকন্ড্রিয়াল ধাত্র, বাংলায় বলে ধাত্র, ইংলিশে বলে ম্যাট্রিক্স। যেখানে রাইবোসোম গুলো বিক্ষিপ্ত বা ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে। যেমন আমরা একটা নিউক্লিয়াসের ডিএনএ থাকে, সেটা মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, এরকম মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। তাহলে প্রোক্যারি কোথায় কোথায় মাইটোকন্ড্রিয়া থাকে না বললাম? প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। অবাত শোষণ কাজ, যেখানে অ্যানারোবিক রেসপিরেশন হয়, অবাত শোষণ হয়, দ্যাট মিনস ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, অক্সিজেন অনুপস্থিত যেখানে শোষণ হয় সেখানে থাকে না। এবং আমাদের যে ম্যাচিওর আরবিসি পরিণত যে লোহিত রক্ত কণিকা, সেখানেও কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে না, অ্যাবসেন্ট থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়া অরিজিনেট করে কোথা থেকে? না মাইটোকন্ড্রিয়া তৈরি হয় আমাদের যে কোষ পর্দা, আমরা যদি দেখি যে কোষ পর্দা, কোষ ছিল একটা দেখেছিলাম, বাইরেটা কোষ পর্দা, তার ভিতরে ছিল নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দা থেকে অরিজিনেট করে মাইটোকন্ড্রিয়া। এবং একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া তৈরি হয় বাই দ্য প্রসেস অফ ডিভিশন বা বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া তৈরি হয়। এবং আমাদের যে পেশি মাসেল, সেখানেও মাইটোকন্ড্রিয়া থাকে, সেই মাইটোকন্ড্রিয়া গুলোকে বলা হয় সার্কোজোম বলা হয়। তাহলে পেশি কোষের যে মাইটোকন্ড্রিয়া গুলো থাকে তাকে বলা হয় সার্কোজোম। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেশি কোষের মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সার্কোজোম, কারণ আমাদের পেশিতে অ্যাকচুয়ালি বেশি এনার্জি দরকার হয়, কেন? বিভিন্ন মুভমেন্টের জন্য, বিভিন্ন কাজের জন্য, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, হাত তোলার জন্য, নামানোর জন্য, পায়ের বিভিন্ন যে মুভমেন্ট গুলো আমরা করে থাকি সারাদিনে, সেই যে এনার্জি লাগে, সেই এনার্জি গুলো সাপ্লাই দেয় মাইটোকন্ড্রিয়া। তাহলে পেশি কোষে কি হয় না, আমাদের পেশি কোষে যে মাইটোকন্ড্রিয়া গুলো থাকে তাকে আমরা সার্কোজোম বলছি। স্যার মাইটোকন্ড্রিয়া তৈরি হয় কোথা থেকে বললেন, একবার বলার বলুন। দেখো মাইটোকন্ড্রিয়া, ধর প্রথম একটা মাইটোকন্ড্রিয়া সেটা তৈরি হচ্ছে কোষ। আমরা যদি দেখি সাপোজ একটা কোষ, বলছে এই কোষ পর্দা যে আছে, কোষ পর্দা থেকেও তৈরি হতে পারে। আবার কোষের ভিতরে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয় পর্দা, আউটার যে মেমব্রেন, নিউক্লিয়াসের যে মেমব্রেন, আউটার মেমব্রেন, সেখান থেকে তৈরি হতে পারে যখন প্রথম তৈরি হচ্ছে। আবার একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া তৈরি হতে পারে। কিভাবে তৈরি হতে পারে? বাই দ্য প্রসেস অফ ডিভিশন, একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া তৈরি হতে পারে। যেমন একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয়, তো মাইটোকন্ড্রিয়ার একটা নিজস্ব পাওয়ার আছে, যে একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া তৈরি হতে পারে। কোন প্রসেসের মাধ্যমে? না বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে, যাকে বলা হয় ফিশন বা আমাদের ডিভিশনও বলতে পারি। একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া তৈরি হয়। এটা মাইটোকন্ড্রিয়ার এই ক্ষমতা থাকার জন্য মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বশাসিত কোষ অঙ্গাণু বলা হয়, সেমি অটোনোমাস সেল অর্গানেল। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুটোই ক্ষমতা আছে এদের, যারা নিজে নিজে তৈরি হতে পারে। এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেমি অটোনোমাস সেল অর্গানেল, বাংলা বলে অর্ধ স্বশাসিত কোষ অঙ্গাণু বলা হয়।
পরীক্ষায় কোশ্চেন দেয়, কাকে কাকে বলা হয়? এক হচ্ছে মাইটোকন্ড্রিয়া, 2 নাম্বার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই দুটোকে বলা হয় অর্ধ স্বশাসিত কোষ অঙ্গ, সেমি অটোনমাস সেল অর্গান। কারণ এরা নিজে নিজে তৈরি হতে পারে, এদের নিজেদের বডিতে নিজস্ব ডিএনএ থাকে, এদের নিজস্ব রাইবোজোম থাকে, এই জন্য এদেরকে বলা হয় সেমি অটোনমাস সেল অর্গান, অর্ধ স্বশাসিত কোষ অঙ্গাণু। তাহলে আমরা স্ট্রাকচারের দিকে যদি আরেকবার ফিরে যাই, যদি দেখি স্ট্রাকচারটা, তবে ইনার মেমব্রেনটা এরকম ফোল্ডিং হয়েছিল, ফোল্ডিং হয়ে ক্রিস্টি তৈরি করেছে ভাঁজ হয়ে। এই ক্রিস্টির গায়ে যেগুলো ফোল্ডিং হয়েছে, ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করেছে, এই ফিঙ্গার লাইক প্রজেকশনের গায়ে ছোট ছোট এরকম টেনিস রকেট বলের মতো স্ট্রাকচার দেখা যায়, এরকম ছোট ছোট বলের মতো স্ট্রাকচার দেখা যায়, যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় F0F1 দানা। এফ স্ট্যান্ড ফর হচ্ছে ফার্নান্ডেজ, বিজ্ঞানী ফার্নান্ডেজ এবং মোরান দুজন মিলে আবিষ্কার করেছে বলে এদেরকে বলা হয় ফার্নান্ডেজ মোরান পার্টিকেল বলা হয়। কেন এটা দরকার, ইম্পর্টেন্ট বলাটা কেন দরকার? এর অপর নাম হচ্ছে অক্সিজোমও বলা হয়, অক্সিজোমও বলা হয়, বা এর অপর নাম আরো আছে, এটিপি সিনথেটিস বলা হয়, F1 ATPase ও বলা হয়। কেন এটা বললাম F0F1 কেন বললাম, এর কাজ কি অ্যাকচুয়ালি? তাহলে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে F0F1 দানা থাকে, যার অ্যাকচুয়াল কাজ হচ্ছে এটিপি তৈরি করা। এর মেন কাজ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি, যেখানে আমাদের এনার্জি কারেন্সি বলা হয় এটিপি কে। কেন? এখান থেকে আমরা এনার্জি পাই। এই এটিপি তৈরি করে কে না, মাইটোকন্ড্রিয়ার মধ্যে F0F1 দানা থাকে, বা যাকে আমরা অক্সিজোম বলছি, সেই অক্সিজোম কি করছে না, শক্তি তৈরি করছে, এনার্জি তৈরি করছে। এই এটিপি এনার্জি সাপ্লাই করে বলে আমরা এটিপি কে বলা হচ্ছে এনার্জি কারেন্সি, এনার্জি কারেন্সি বলা হয়। তাহলে আমাদের পেশি কোষে বেশি করে শক্তি দরকার, এই জন্য আমাদের পেশি কোষে বেশি করে মাইটোকন্ড্রিয়া থাকে। পেশি কোষের মাইটোকন্ড্রিয়া গুলোকে কি বলা হয় বললাম না, সার্কোজোম বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া দুটো পর্দা, বই আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, ইন বিটুইন টু মেমব্রেনস স্পেস, দ্যাট ইজ কল্ড পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এবারে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, দেখবে যে ক্রেব সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। আমাদের যদি দেখি শুনেছি ক্রেব সাইকেল মানে গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, তিনটে হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন মানে সবার শোষণের পার্ট। এই যে F0F1 দানাগুলো আছে, যেখানে আমি বলছেন যেটাকে অ্যাকচুয়ালি আমরা কিস্টি বলছি, এই ক্রিস্টির মধ্যে আমাদের ইনার মেমব্রেনের মধ্যে সম্পন্ন হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা সিস্টেম কমপ্লিট হয়। আর যে ভিতরে যে ম্যাট্রিক্স পোর্শনটা আছে, যেটাকে আমরা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স বলছি, সেখানে ক্রেব সাইকেল, পরীক্ষায় কোশ্চেন দেয় ক্রেব সাইকেল কোথায় সংঘটিত হয় না, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, ইলেকট্রন ট্রান্সপোর্ট মানে ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে যায়, যেতে যেতে কি করে শক্তি তৈরি করে, এটিপি তৈরি করে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা সিস্টেম ইটিসি অর ইটিএস ইজ এ ইলেকট্রন মিডিয়েটেড প্রসেস, যেখানে কি হয় ইলেকট্রন গুলো একটা ধাপ থেকে আরেকটা ধাপে যায়। সেই প্রথম ইলেকট্রন তৈরি করে কে না, আমাদের ওয়াটার মলিকুল, জল। জল অ্যাকচুয়ালি ভেঙে আমাদের ইলেকট্রন দেয়, H প্লাস প্লাস OH মাইনাস প্লাস তৈরি করে এই ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো আস্তে আস্তে বিভিন্ন ধরনের ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে যেতে থাকে, যেতে যেতে কি করে, যখন যায় তখন যাওয়ার পথে সে এটিপি এনার্জি তৈরি করে। ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি। গুড গুড গুড। তাহলে মাইটোকন্ড্রিয়ায় দুটো মেমব্রেন আছে, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। বহিঃপর্দা, অন্তঃপর্দা। বহিঃপর্দা কি কি বললাম যে বহিঃপর্দা আউটার মেমব্রেন, ইনার ইনার মেমব্রেন আমাদের ইটিসি হচ্ছে, এবং ম্যাট্রিক্সে মাইটোকন্ড্রিয়াল আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হচ্ছে ইনার মেমব্রেনে, আর ম্যাট্রিক্স হচ্ছে ক্রেব সাইকেল। তাহলে মাইটোকন্ড্রিয়া এছাড়া আর কাজ কি না, মাইটোকন্ড্রিয়া বিভিন্ন ধরনের এনজাইম থাকে, উৎসেচক থাকে, যেগুলো বিভিন্ন ধরনের সাইকেল গুলো কমপ্লিট হতে সাহায্য করে। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের জারণ প্রক্রিয়া সংঘটিত হয়, মানে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড তার জারণ ঘটে। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের সংশ্লেষও ঘটে, ডিএনএ আরএনএ তৈরিও হয় কিছু কিছু। ক্যালসিয়ামের সঞ্চয় করতে সাহায্য করে, ক্যালসিয়াম, আমাদের যে ক্যালসিয়াম মাসেলে
একটা মাসেল আমাদের পেশির সংকোচনের জন্য ক্যালসিয়াম দরকার, সেই ক্যালসিয়াম সঞ্চয় করে রাখতে পারে। বিভিন্ন ধরনের যে কোষীয় বিপাক মেটাবলিজম, সেলুলার যে মেটাবলিজম তাতে সাহায্য করে। একটা কোষ যে মরে যাবে যাকে আমরা অ্যাপোপ্টোসিস বলি, সেল ডেথ, সেই সেল ডেথে সাহায্য করে। বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় যৌগগুলো সংশ্লেষে সাহায্য করে। এরকম অনেকগুলো কাজ আছে। এবং মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, এটা মারাত্মক কথা যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে। আমরা জানি কি যে কোষের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়ারও নিজস্ব ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়া নিজে নিজে তৈরি হতে পারে এবং মাইটোকন্ড্রিয়ারও নিজস্ব রাইবোজোম আছে। তাহলে কি কি বললাম, মাইটোকন্ড্রিয়া কি কি থাকে না, তার ওন ডিএনএ আছে, নিজস্ব ডিএনএ আছে, ওন রাইবোজোম আছে, এবং হচ্ছে সেলফ রেপ্লিকেটিং, সে নিজে নিজে তৈরি হতে পারে। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে, নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব রাইবোজোম আছে এবং সেলফ রেপ্লিকেটিং, সে নিজে নিজে তৈরি হতে পারে, সেলফ রেপ্লিকেটিং। এই এত কিছুর জন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে বলে থাকি যে সেমি অটোনমাস সেল অর্গানেল বা অর্ধ স্বশাসিত কোষাঙ্গাণু। এইখানে আমাদের যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে অ্যাকচুয়ালি খাদ্য বস্তু, আমরা যে খাবারগুলো খাচ্ছি, যে প্রোটিন কার্বোহাইড্রেট, তার সম্পূর্ণ জারণ ঘটে এবং সেই জারণ থেকে কি হয়, আমাদের এটিপি পাই। এখান থেকে এটিপি তৈরি হয় বলে আমরা মাইটোকন্ড্রিয়াকে কি বলে থাকি না, পাওয়ার হাউস। পাওয়ার হাউস অফ দ্য সেল, অর্থাৎ কোষের শক্তি ঘর বলেছেন। এই নিয়ে কারো কোনো অসুবিধা নেই আশা করি আজকে। না স্যার। গুড গুড গুড। এরপর হচ্ছে ধরো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি একটা দ্বিপর্দাযুক্ত কোষাঙ্গাণু, তারও দুটো মেমব্রেন আছে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা দ্বিপর্দাযুক্ত, ডবল মেমব্রেনাস, দ্বিপর্দাযুক্ত। সেটা হচ্ছে কি দ্বিপর্দাযুক্ত একটা দ্বিপর্দাযুক্ত কোষাঙ্গাণু। ক্লোরোপ্লাস্ট কার ভাগ, অ্যাকচুয়ালি প্লাস্টিড, প্লাস্টিডকে তিনটে ভাগে ভাগ করা হয়, আর ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে আমাদের প্লাস্টিড যদি দেখি, প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ দেহে থাকে। প্লাস্টিডের তিনটে ভাগ, একটা কি ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, আর হচ্ছে লিউকো। লিউকো মানে হচ্ছে কালারলেস। তাহলে ক্রোমো মানে কালার। যারা ফুল ফল, আমরা যে ফলগুলো খাই বা ফুলগুলো দেখি বাজারে, যেগুলো কালার অ্যাকচুয়ালি, সেই কালারের জন্য দায়ী হচ্ছে প্লাস্টিড। কি প্লাস্টিড না, ক্রোমোপ্লাস্টিড। অ্যাকচুয়ালি এরা কালার দেয়, দে পার্টিসিপেট ইন কালারিং। অর্থাৎ বর্ণ, বিভিন্ন ধরনের যে বর্ণগুলো দেখতে, ফুলের ফলের, যেমন বাজারে দেখতে গেলে টমেটো দেখতে পাই, বেগুন দেখতে পাই, এই বিভিন্ন ভ্যারাইটি কালার, এর জন্য দায়ী হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর ক্লোরো মিন্স হচ্ছে গ্রিন বা সবুজ। সবুজ প্লাস্টিডকে আমরা ক্লোরোপ্লাস্ট বলি, যার মধ্যে কি থাকে না, আমাদের ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকার জন্য কি হয়, ক্লোরোপ্লাস্ট গুলো সবুজ হয়, যারা মেলি কি করে, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়াতে আমাদের হেল্প করে। ওই ক্লোরোফিল মলিকুল গুলো যেগুলো ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে, তারা সূর্যের রশ্মি থেকে ফোটন কণাগুলো ট্র্যাপ করে, সোলার এনার্জি ট্র্যাপ করে। সোলার এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ওই সোলার এনার্জি গুলোকে গ্রহণ করে কে না, ক্লোরোফিল মলিকুল গুলো ট্র্যাপ করে, তার মধ্যে থাকে ফোটন পার্টিকেল, সেগুলোকে কনভার্ট করে দেয় কেমিক্যাল এনার্জিতে, কনভার্ট করে দেয়। কেমিক্যাল এনার্জিটা কি, ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ হিসাবে তাকে কনভার্ট করে দেয়। এরপরে হচ্ছে লিউকো মানে হচ্ছে কালারলেস, বর্ণহীন, যার কোনো বর্ণ নেই। এরা কি করে তাহলে, এদের কাজ কি, এদের কাজ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের স্টোরেজ ফুড ম্যাটেরিয়াল হিসেবে কাজ করা। আমাদের উদ্ভিদের বডিতে যে বিভিন্ন ধরনের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ইত্যাদি তৈরি হয়, তাকে স্টোরেজ করে রাখে এবং বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ স্টোরেজ করে রাখতে সাহায্য করে। তাহলে আমাদের যেটা ইম্পর্টেন্ট এর মধ্যে সেটা পড়বো, সেটা হচ্ছে আমাদের এই ক্লোরোপ্লাস্ট।
তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি একটা দ্বিপর্দাযুক্ত কোষাঙ্গাণু। ডবল মেমব্রেনাস। কিরকম স্ট্রাকচারে যদি দেখি তো দুটো পর্দা কেমন থাকে, একটা পর্দা একটা বাইরের দিকে একটা পর্দা আছে, দ্বিপর্দাযুক্ত ডবল মেমব্রেনাস। আর কি আছে ভিতরে না, এরকম ছোট ছোট গোল গোল চাকতির মতো অংশ দেখা যায়। এই যে গোল গোল চাকতির মতো অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দা থালার মতো থাইলয়েড স্ট্রাকচার। এটাকে এক একটাকে বলা হয় থাইলাকয়েড, পুরো স্টকটাকে বলা হচ্ছে, পুরোটাকে একসঙ্গে বলা হয় গ্রানা। গ্রানা ভিতরে যে ম্যাট্রিক্স পোর্শন আমরা দেখতে পাচ্ছি, ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সকে বলে স্ট্রোমা। মেন দুটো পার্ট, একটা হচ্ছে গ্রানা আর হচ্ছে স্ট্রোমা। গ্রানাটা যেগুলো দিয়ে তৈরি হচ্ছে গোল গোল স্টক লাইক স্ট্রাকচার, এগুলোকে বলে থাইলাকয়েড। কি বলা হচ্ছে না, থাইলাকয়েড বলা হচ্ছে, থালার মতো দেখতে। এবং এই থাইলাকয়েডের মধ্যে অ্যাকচুয়ালি থাকে আমাদের ক্লোরোফিল মলিকিউল গুলো। এরকম গায়ে প্রত্যেকটা মেমব্রেনের গায়ে আমাদের ক্লোরোফিল মলিকিউল গুলো থাকে। এই একটা গ্রানা থেকে আরেকটা গ্রানাতে যে যুক্ত করেছে, এই যে দেখতে পাচ্ছি যুক্ত করেছে, তাকে বলে স্ট্রোমা ল্যামিলি। পরীক্ষায় কোশ্চেন দেয়, কিন্তু ক্লোরোপ্লাস্টের পরীক্ষায় কোশ্চেন আসে যে গ্রানা কি, স্ট্রোমা কি, থাইলাকয়েড কি। তাহলে গ্রানা হচ্ছে থাইলাকয়েড গুলো পরপর যুক্ত হয়ে যে স্টক লাইক স্ট্রাকচার তৈরি করেছে তাকে আমরা গ্রানা বলি। আর ম্যাট্রিক্স বলে যেখানে ফাঁকা স্পেস কিছু নাই, সেটা হচ্ছে স্ট্রোমা। গ্রানা গুলো একটা গ্রানা আরেকটা গ্রানার সঙ্গে যুক্ত হয়েছে, স্ট্রোমা ল্যামিনির সঙ্গে যুক্ত হয়েছে। থাইলাকয়েডটা কি না, থাইলাকয়েড হচ্ছে ডিস্ক লাইক একটা স্ট্রাকচার, এবং যার মধ্যে, যার মেমব্রেনের গায়ে আমাদের ক্লোরোফিল মলিকিউল গুলো থাকে, যার কাজ হচ্ছে সোলার এনার্জিকে ট্র্যাপ করা। যদি আমরা একটা থাইলাকয়েড স্ট্রাকচার দেখি, তাহলে এরকম ছিল আমার, এর ভিতরে এরকম ছিল ছোট ছোট, এগুলোকে আমি একটাকে বার করে দেখাচ্ছি। এটা ধরো একটা কি থাইলাকয়েড, থালার ডিস্ক লাইক স্ট্রাকচার, এর বডির গায়ে কি আছে আমাদের এরকম অসংখ্য লেগে আছে হচ্ছে ক্লোরোফিল মলিকিউল। এর কাজ হচ্ছে কি না, আমাদের যে সূর্য, এই সূর্য থেকে কি করা, ফোটন এনার্জিকে ট্র্যাপ করা, দিয়ে কি হবে না, সে উত্তেজিত হবে, গ্রাউন্ড স্টেট থেকে সে যাবে এক্সাইটেড স্টেটে যাবে, দিয়ে পাতার মধ্যে ওই গানার মধ্যে কি হয় না, আলোক দশা সম্পন্ন করে। মানে ফটোসিন দুটো ফেজ, একটা লাইট ফেজ একটা ডার্ক ফেজ, সেই লাইট ফেজটা কমপ্লিট করে হচ্ছে আমাদের গ্রানার মধ্যে কমপ্লিট হয়, আর স্টোমার মধ্যে হয় অন্ধকার দশা। তাহলে আমাদের গ্রানাতে হচ্ছে পরীক্ষায় কোশ্চেন দেয়, গ্রানাতে হচ্ছে আমাদের লাইট ফেজ, লাইট রিয়াকশন বা লাইট ফেজ, আর স্ট্রোমাতে হচ্ছে কি না, ডার্ক ফেজ। ডার্ক ফেজ আর ডার্ক রিয়েকশন, একটা আলোক দশা একটা অন্ধকার দশা। আলোক দশার মধ্যে কি হয়, অন্ধকার দশার মধ্যে কি হয়, সেগুলো আমরা আস্তে আস্তে পরে আসবো। তাহলে ক্লোরোপ্লাস্টের অ্যাকচুয়ালি কাজ কি? তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা দ্বিপর্দাযুক্ত কোষাঙ্গাণু, যার নিজস্ব ডিএনএ আছে, যার নিজস্ব রাইবোজোম আছে, যে নিজে নিজে তৈরি হতে পারে। এবং এই ক্লোরোপ্লাস্টের মধ্যে দুটো ঘটনা ঘটে, একটা লাইট দশা মানে আলোক দশা, একটা অন্ধকার দশা। লাইট ফেজে কি হয় না, লাইট ফেজে মেনলি আমাদের লাইট ফেজটা ঘটে হচ্ছে গ্রানার মধ্যে। সেখানে কি হয় না, আমাদের লাইট ফেজে মেনলি কি হয়, এই যে গ্রানাগুলো ছিল স্ট্রক হয়ে এরকম, সূর্য থেকে আসছে রশ্মি, ফোটন কণা আসছে,
যখন এর পাতার মধ্যে পড়ছে, পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে এই থাইলাকয়েড গুলো আছে, পাতার মধ্যে জল থাকে, নর্মালি জানি জল, সেই জলগুলো ভেঙে যাবে। জলগুলো ভেঙে কি তৈরি করে না H প্লাস প্লাস OH মাইনাস প্লাস ইলেকট্রন তৈরি করে। এই ইলেকট্রন গুলো স্ট্রোমাতে চলে যাবে। স্ট্রোমাতে কি আছে না, স্ট্রোমাতে কেলভিন চক্র সম্পন্ন হয়, কেলভিন সাইকেল। কি সাইকেল না, কেলভিন সাইকেল। বিজ্ঞানী মেলভিন কেলভিন এই কেলভিন সাইকেল আবিষ্কার করেছে। কি বলা হয়েছে সেখানে না, যতক্ষণ না পর্যন্ত লাইট না আসবে, আলোক দশা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হবে, ততক্ষণ পর্যন্ত অন্ধকার দশা শুরু হবে না। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তাহলে একটা বললাম যে লাইট ফেজ, যেটা ঘটে গ্রানাতে ঘটে, আর একটা স্টোমা, যেখানে কি হচ্ছে আমাদের কেলভিন সাইকেল কমপ্লিট হচ্ছে। কেলভিন সাইকেল বিজ্ঞানী মেলভিন কেলভিন আবিষ্কার করেছে বলে তার নাম অনুসারে হয়েছে কেলভিন সাইকেল। কেলভিন সাইকেলের মাধ্যমে কি হয়, অ্যাকচুয়ালি আমাদের গ্লুকোজ তৈরি হয়। কেন আমরা জানি যে ফটোসিনথেসিসের মেইন যে প্রোডাক্ট সেটার নাম হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ 6H12O6 অর্থাৎ গ্লুকোজ তৈরি হয় কার মাধ্যমে না, স্টোমা থেকে, আমাদের ক্লোরোপ্লাস্টের স্টোমাতে অন্ধকার দশায় কেলভিন চক্রের মাধ্যমে এই গ্লুকোজ মলিকুল তৈরি হচ্ছে। এই ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক মূলত উদ্ভিদ কোষে দেখা যায়, যার মেন কাজ হচ্ছে কি করা না, অক্সিজেন তৈরি করা। ফটোসিনথেসিসের মাধ্যমে কি হয় না, অক্সিজেন তৈরি হয়। ফটোসিনথেসিস যদি আমরা দেখি নর্মালি, তার বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, মাটি থেকে জল নেয়, দিয়ে কি তৈরি করে না, ক্লোরোফিলের সহযোগিতায়। ক্লোরোফিল আছে কোথায়, ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে। সূর্যরশ্মি সহযোগিতায় তৈরি করে কি না, গ্লুকোজ তৈরি করে, C6H12O6 প্লাস অক্সিজেন তৈরি করে প্লাস জল তৈরি করে। এই যে অক্সিজেনটা তৈরি হলো, জল ভেঙে কিন্তু অক্সিজেন তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় গ্লুকোজ মলিকুল। এখানে জারণ এবং বিজারণ বিক্রিয়া দুটো একসঙ্গে ঘটে বলেই ফটোসিনথেসিস কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা আস্তে আস্তে আবার পরে আসবো। এখানে পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি। ওই শুধু একটু ওই অন্ধকার দোষাটা একটু একটু বোঝালে ভালো হতো স্যার। হ্যাঁ, না অন্ধকার স্টোমাতে দশাটা যেটা হচ্ছে। অ্যাকচুয়ালি ওটা ফটোসিনথেসিস পড়ানো যখন হবে তখন হবে, আমি তবু বলে দিচ্ছি একবার। তাহলে হ্যাঁ হ্যাঁ। ধরো ক্লোরোপ্লাস্টের মধ্যে এগুলো হচ্ছে গ্রানা। গ্রানাতে কি বললাম, আলোক দশা কমপ্লিট হয়। এখানে জলটা ভাঙছে কোথায়, গ্রানাতে জল ভাঙছে। জল ভেঙে কি তৈরি হচ্ছে, H প্লাস প্লাস OH মাইনাস তৈরি হচ্ছে, প্লাস ইলেকট্রন তৈরি হচ্ছে। সেগুলো আছে কোথায় না, আমার স্টোমাতে আছে। এই ইলেকট্রন গুলো কি হবে না, আমাদের বাতাস থেকে ওরা তখন কি করবে, পাতার মধ্যে সবসময় উপস্থিত থাকে একটা প্রোডাক্টের নাম হচ্ছে RBP, রাইবোলোজি 1,5 বিশ করবে। বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে নেবে সবসময়। ওর টেন্ডেন্সি হচ্ছে বাতাস থেকে অক্সিজেনকে গ্রহণ করা। বাতাস থেকে যখন RBP কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, সে তখন ওই কেলভিন সাইকেলটা কমপ্লিট করবে। সেটা প্রসেস আছে, এটা কেলভিন RBP থেকে তৈরি হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারালডিহাইড, সেখান থেকে তৈরি হয় গ্লুকোজ। আমি এটা ডাইরেক্টলি বললাম যে কেলভিন চক্রের মাধ্যমে কি হয়, এই ইলেকট্রন গুলো যখন কেলভিন সাইকেলের মধ্যে দিয়ে যাবে তখন কি করবে, আলটিমেট এটিপি তৈরি করবে। আবার তৈরি করে কি না, গ্লুকোজ তৈরি করে। পাতার মধ্যে এনার্জি সাপ্লাই করে এটিপি, আর গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ দেখায় শক্তি যোগায়, খাদ্য তৈরি করে, অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে গ্লুকোজ। এই যে জল ভেঙেছিল, জল থেকে কি পাই আমরা, এই এই যে হাফ OH মাইনাস ছিল, OH মাইনাস, সেই OH থেকে পাই অক্সিজেন। অ্যাকচুয়ালি আমরা যে অক্সিজেন গুলো গ্রহণ করি সেগুলো জল থেকে তৈরি হয়। সেগুলোকে গাছ জল খায়, গাছ জলগুলো পালন করে, এবং সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি হয়। যে কার্বন ডাইঅক্সাইড গুলো পরিবেশ থেকে নিয়েছিল, সেগুলো কেলভিন চক্রের মাধ্যমে গ্লুকোজ মলিকুল তৈরি করে। ক্লিয়ার হয়েছে এবারে? হ্যাঁ স্যার, বুঝলাম। এবার এই আরেকটা যেটা ব্যাপারটা বললাম যে ফুলের কালার, ফলের কালার, বিভিন্ন যে কালার, সেগুলো কিন্তু ক্রোমোপ্লাস্ট দেয়। ক্লোরোপ্লাস্ট সবুজ হয়, পাতাতে থাকে, বৃদ্ধিতে থাকে, সবুজ যে কাণ্ড, কাঁচা যে ফলের খোসা, সেগুলো সব জায়গাতেই আমাদের ক্লোরোপ্লাস্ট থাকে।
এবং ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েড উপস্থিত থাকে, কিন্তু ক্রোমোপ্লাস্টে থাইলাকয়েড থাকে না, মনে রাখবে। যদি আমরা ক্রোমো আর ক্লোরোপ্লাস্টের মধ্যে গঠন দেখি তাহলে দেখতে পাবো এরকম স্টক লাইক স্ট্রাকচার শুধু ক্রোমোপ্লাস্টই থাকে। ক্লোরোপ্লাস্ট যদি আমরা ক্রোমোপ্লাস্ট দেখি, ক্রোমোপ্লাস্ট, সেখানে কিন্তু এরকম স্ট্রাকচার দেখতে পাবো, সেখানে কিন্তু এরকম থাইলাকয়েড থাকে না। তাদের ক্ষেত্রে এটা ক্রোমো। ক্রোমো মানে হচ্ছে কালার, আর এটা হচ্ছে ক্লোরো। ক্লোরো মানে গ্রিন বা সবুজ। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে গ্রিন, ক্রোমোপ্লাস্ট হচ্ছে কালার। যেখান থেকে আমরা কি পাচ্ছি না, কালার পাচ্ছি, ফুলের কালার, ফলের কালার, বিভিন্ন ধরনের কালার আমরা পাচ্ছি। এরপর হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমাদের কোষ ছিল, কোষের মধ্যে কি থাকে, একটা আদর্শ নিউক্লিয়াস থাকে, ইউক্যারিওটিক কোষে একটা আদর্শ নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসকে আমি বাইরে বার করে একটা ছবি আঁকি। কোষের যেমন পর্দা ছিল, নিউক্লিয়াসের যেমন পর্দা থাকে, যাকে বলে নিউক্লিয় পর্দা। তোমরা সবাই নাম শুনেছো যে নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা, তাই তো? হ্যাঁ স্যার। দেখ, যে একটা নিউক্লিয়াসের কটা অংশ থাকলে তাকে আদর্শ নিউক্লিয়াস বলা হয়। এটা আগের ক্লাসে আমি বলেছিলাম যে একটা নিউক্লিয়াসের 4টে মেন অংশ থাকে। কি থাকে না, বাইরের দিকে নিউক্লিয় পর্দা, এবং নিউক্লিয়াসের ভিতরে এরকম ফিলামেন্টটা সূত্রাকার গঠন দেখা যায়, যাকে আমরা বলি ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয় জালিকা। ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয় জালিকা, যেখান থেকে অ্যাকচুয়ালি পরে কোষ বিভাজনের মাধ্যমে এখান থেকে আমাদের ক্রোমোসোম তৈরি হয়। এরকম ক্রোমোসোম তৈরি ক্রোমাটিন ফাইবার গুলো। এবং কি থাকে, যেমন কোষের ভিতরে কিছু প্রোটোপ্লাজম, তো নিউক্লিয়াসের ভিতরে একটা ম্যাট্রিক্স পোর্শন থাকে, যাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম বা নিউক্লিওরস। ভিতরে যে ম্যাট্রিক্স থাকে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এবং এছাড়াও একটা ঘন সন্নিহিত অংশ থাকে, যাকে বলা হয় নিউক্লিওলাস। তাহলে 4টে অংশ, একটা হচ্ছে ক্রোমাটিন ফাইবার, নিউক্লিয়ার মেমব্রেন, 3 নাম্বার হচ্ছে নিউক্লিওপ্লাজম, 4 নাম্বার হচ্ছে নিউক্লিওলাস। 4টে অংশ। এছাড়াও কিছু কিছু নিউক্লিয়াসের ক্ষেত্রে কি থাকে না, এরকম পোর দেখা যায়। এরকম নিউক্লিয়াসের বাইরে এরকম পোর থাকে, তাকে নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার পোর বলা হয়। তাহলে একটা নিউক্লিয়াসের মেট 5টা অংশ থাকলে তাকে আমরা আদর্শ নিউক্লিয়াস বলবো। এবং নিউক্লিয়াসের আকারগুলো বিভিন্ন রকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্রোমাটিন ফাইবার গুলোতে কি থাকে না, ক্রোমাটিন ফাইবার গুলো থেকে, এর ভিতরে যে ক্রোমাটিন ফাইবার গুলো ছিল এরকম ফিলামেন্টাস, সেখান থেকে আমাদের ক্রোমোজোম তৈরি হচ্ছে। তো ওই ক্রোমোজোম গুলোতে কি আছে না, প্রোটিন মলিকুল ঘিরে ধরে থাকে ওদের। সেই প্রোটিন গুলো দু রকম হয়, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর একটা নন হিস্টোন প্রোটিন। এখানে দু রকম প্রোটিন আছে, একটা হচ্ছে হিস্টোন, যেগুলো কেমন হয় না, বেসিক হয়, ক্ষার ধর্মী হয়। আর নন হিস্টোন, যেগুলো কেমন হয় না, অ্যাসিডিক প্রকৃতির হয়, আম্লিক প্রকৃতির হয়। প্রোটিন মানে সেখানে মেড আপ অফ অ্যামিনো অ্যাসিড, এখানে বেসিক অ্যামাইনো অ্যাসিড থাকে বলে এটা বেসিন হয়, বেসিক ধর্মী বা ক্ষারধর্মী হয়। আর নন যে হিস্টোন প্রোটিন গুলো সেগুলো অ্যাসিডিক হয়, ডিউ টু প্রেজেন্স অফ অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, দ্যাট মিনস ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, এই জাতীয় অ্যামাইনো অ্যাসিড। এবং এই ক্রোমাটিন ফাইবার গুলো কেমন ভাবে আছে, কেমন ভাবে আছে তার উপরে ডিপেন্ড করে। এগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইউক্রোমাটিন আর হেট্রোক্রোমাটিন। সব ক্রোমাটিন থেকে যে ক্রোমোজোম বা ডিএনএ থাকবে, তৈরি হবে, তার কিন্তু মানে নেই। তাহলে ক্রোমাটিন গুলো আবার দু রকমের হয়, এটা ইম্পর্টেন্ট আছে। একটা হচ্ছে কি না, ইউক্রোমাটিন আর হেট্রোক্রোমাটিন। ইউ মানে আদর্শ। আদর্শ ক্রোমাটিন মানে কি, যে ক্রোমাটিন গুলো থেকে ক্রোমোজোম তৈরি হয় এবং যেখানে
ক্রোমোজোমের মধ্যে যে ক্রসিং ওভার, যে রিকম্বিনেশন, সেই সক্রিয় জিন বা অ্যাক্টিভ জিন, সেগুলো সবগুলো হচ্ছে এই ইউক্রোমাটিনের মধ্যে থাকে। ইউক্রোমাটিনের মধ্যে কি থাকে না, এখানে অ্যাক্টিভ জিন প্রেজেন্ট থাকে। হেটেরোক্রোমাটিনের মধ্যে কোনো অ্যাক্টিভ জিন প্রেজেন্ট থাকে না। যখন অ্যাকচুয়ালি ক্রোমোজোমগুলোকে রং করে দেখা হয়, ইউক্রোমাটিন গুলো হালকা বর্ণ ধারণ করে। সাপোজ যদি আমরা দেখি, আরেকটা দিলাম এরকম হালকা আছে, তাহলে গাঢ় থাকলে আমি দেখতে অসুবিধা হবে, এখানে অ্যাক্টিভ জিন থাকে না, এটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। আর যেটা লাইটলি স্টেন হয়, হালকা হয়, সেটা হচ্ছে ইউক্রোমাটিন বা আদর্শ ক্রোমাটিন। হেটেরো মানে যেখানে অ্যাক্টিভ জিন নেই, অ্যাবসেন্ট। আর এখানে কি আছে, অ্যাক্টিভ জিন আছে, এটা হচ্ছে ইউক্রোমাটিন। তাহলে ইউক্রোমাটিনে আদর্শ জিন থাকে, এবং যারা পরবর্তী ক্ষেত্রে ক্রোমোসোম, ডিএনএ বা অন্যান্য যে ব্যাপারগুলো তাতে পার্টিসিপেট করে এবং সেখানে সক্রিয় জিন থাকার জন্য, হেটেরোক্রোমাটিন সক্রিয় জিন থাকে না, এবং এদেরকে যখন রং করা হয় এরা তখন গাঢ় বর্ণ ধারণ করে, ইউক্রোমাটিন হালকা লাইট স্টেন নেয়। বোঝা গেছে কি বললাম? বুঝলাম স্যার। গুড গুড গুড। প্রোটিনের অ্যাকচুয়ালি ক্রোমোসোমের একটা কি অংশ বললাম, যে নিউক্লিওলাস। নিউক্লিওলাস যেটা থাকে কি ঘন সন্নিহিত অংশ একটা নিউক্লিয়াসের, ক্রোমাটিন ছাড়াও একটা অংশ থাকে যাকে আমরা বললাম এরকম নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস কিন্তু অ্যাকচুয়ালি কি করে না, আরএনএ এবং প্রোটিন তৈরি, আরএনএ অ্যান্ড প্রোটিন সিনথেসিস করে। কি করে, আরএনএ তৈরি করে, আরএনএ মানে দ্যাট মিন্স আর আরএনএ, রাইবোজোমাল আরএনএ, আর তৈরি করে হচ্ছে প্রোটিন মলিকিউল। ক্লিয়ার? নিউক্লিয়াসের মেন কাজ কি? নিউক্লিয়াসকে আমাদের ব্রেন অফ দ্য সেল বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়। কেন? নিউক্লিয়াস কোষের সমস্ত বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসকে আমরা কি বলছি? ব্রেন অফ দ্য সেল বলছি, কোষের মস্তিষ্ক বলছি। কারণ কি না, এই নিউক্লিয়াস আমাদের কোষের সমস্ত বিপাকীয় যে ক্রিয়াগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে, এবং বংশগতির যে বৈশিষ্ট্য ধারক ও বাহক যে ডিএনএ আছে, কেন ক্রোমোজোম, ক্রোমোজোম আছে মানে তার মধ্যে ডিএনএ আছে। ডিএনএ একটা যে জেনেটিক ম্যাটেরিয়াল, আমাদের জিনগত পদার্থ বা হেরিডিটি ম্যাটেরিয়াল, বংশগতির ধারক ও বাহক বলা হচ্ছে। জিনের মাধ্যমেই, আমাদের ক্রোমোজোমের মাধ্যমে বা ডিএনএ এর মাধ্যমেই ক্যারেক্টারগুলো আমার পরবর্তী জেনারেশনে যায়, সেগুলো নিউক্লিয়াসের মধ্যে থাকে। প্রোটিন সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ মানে ডিএনএ তৈরি করে আরএনএ মলিকিউল, আরএনএ তৈরি করে প্রোটিন। তো প্রোটিন অ্যাকচুয়ালি এক্সপ্রেস করে বাইরে। আমার চুলের কালার, ধরো বডি কালার কেমন হবে সেটা এক্সপ্রেস করছে প্রোটিনের মাধ্যমে, কিন্তু সেটা ঠিক করে দেয় ডিএনএ মলিকিউল। কারণ ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, এবং আরএনএ কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এটাকে সেন্ট্রাল ডগমা বলা হয় বায়োলজিক্যাল ভাষায়, বিজ্ঞানী ক্রিক আবিষ্কার করেছে। তাহলে এই ডিএনএ আছে কোথায় না, ডিএনএ গুলো আছে ক্রোমোজোমের মধ্যে। ক্রোমোজোম গুলো আছে কোথায় না, ক্রোমাটিন ফাইবারের মধ্যে। ক্রোমাটিন ফাইবার গুলো আছে কোথায়, নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াস আছে কোথায়, কোষের মধ্যে। সমস্ত গুলো একটা আরেকটার উপরে ইন্টার কানেক্টেড, একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্ক আছে। বুঝতে পেরেছো কি বলছি? হ্যাঁ স্যার। তাহলে নিউক্লিয়াস সেটাও কিন্তু একটা দ্বিপর্দাযুক্ত। দ্বিপর্দাযুক্ত কোন কোনগুলো বললাম? এক হচ্ছে মাইটোকন্ড্রিয়া, 2 নাম্বার হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, দ্যাট ইজ প্লাস্টিড, 3 নাম্বার হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই তিনটেই হচ্ছে আমাদের ডাবল মেমব্রেনাস সেল অর্গানেল, অর্থাৎ দ্বিপর্দাযুক্ত কোষ অঙ্গাণু। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া যারা নিজে নিজে তৈরি হতে পারে, দে শুড অ্যাবিলিটি টু সেলফ রেপ্লিকেট, তার নিজস্ব অ্যাবিলিটি আছে সেলফ রেপ্লিকেটিং করার জন্য। দে হ্যাভ ওন ডিএনএ, তার নিজস্ব ডিএনএ আছে। দে হ্যাভ ওন রাইবোজোম, তার নিজস্ব রাইবোজোম আছে। সো মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট ইজ অলসো নোন অ্যাজ সেমি অটোনোমাস সেল অর্গানেলস, অর্থাৎ বাংলা বলে অর্ধ স্বশাসিত কোষ অঙ্গাণু। এগুলো সবগুলো হচ্ছে কি না দ্বিপর্দাযুক্ত। পরীক্ষায় কোশ্চেন দেয় যে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ ডাবল মেমব্রেনাস সেল অর্গান, নিচের কোনটি দ্বিপর্দাযুক্ত কোষ অঙ্গাণু? দুটো দুটো জড়াই দিতে পারে, সিঙ্গেল দিতে পারে, ম্যাচিংও দিতে পারে।
সেক্ষেত্রে প্রবাবিলিটি অনেক বেশি থাকে। এই নিউক্লিয়াস আবার নিউক্লিয়য়েড দুটোই কিন্তু সিমিলার কথা। নিউক্লিয়য়েড আর নিউক্লিয়াস কিন্তু একই জিনিস নয়। নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়য়েড, OID, নিউক্লিয়য়েড। নিউক্লিয়য়েডটা কি না, প্রোক্যারিওটিক কোষে আমরা যদি প্রোক্যারিওটিক কোষ দেখি, একটা ইউক্যারিওটিক কোষ, একটা প্রোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস আছে, প্রোক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস থাকে না। এই নিউক্লিয়াসের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো সাইটোপ্লাজমে নগ্ন অবস্থায় থাকে, আর এইটা নিউক্লিয় পর্দা দ্বারা ঘেরা থাকে। এই জন্য এটা প্রোক্যারিওটিক, এটা হচ্ছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক কোষের এই যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো সাইটোপ্লাজমে নগ্ন অবস্থায় আছে, একে বলা হয় নিউক্লিয়য়েড আর জেনোফোর। এতে কোনো নিউক্লিয়ার পর্দা, বাইরে কোনো পর্দা দ্বারা ঘেরা থাকে না বলে নাম হচ্ছে নিউক্লিয়য়েড। আর এর পর্দা ঘেরা থাকে, নাম হচ্ছে নিউক্লিয়াস। এটা আদর্শ হয়, এটা আদর্শ নয়। আর নিউক্লিয়াস শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষে থেকে, ইউক্যারিওটিক নিউক্লিয়াস যেটা থাকে আমাদের ইউক্যারিওটিক কোষেই থাকে। এবং হিস্টোন প্রোটিন যেগুলো বলেছিলাম, যে ইউক্যারিওটিক কোষের ক্রোমোসোম গুলোকে ঘিরে যে হিস্টোন প্রোটিন গুলো, সেগুলো কিন্তু এই ইউক্যারিওটিক কোষেই থাকে। হিস্টোন প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন, এগুলো এখানে থাকে। এখানে কিন্তু কোনো হিস্টোন বা নন হিস্টোন কোনো কিছুই কিন্তু থাকে না, অ্যাবসেন্ট থাকে। তাহলে প্রোক্যারিওটিক কোষের জেনেটিক ম্যাটেরিয়ালকে নিউক্লিয়য়েড বলছি। সেই নিউক্লিয়য়েডে কোনো হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন কোনো কিছু থাকে না। কিন্তু ইউক্যারিওটিক কোষে হিস্টোন, নন হিস্টোন প্রোটিন থাকে। এদের ক্ষেত্রে কি হয়, যে নিউক্লিয়াস যেখানে আছে সেখানে প্রকৃতপক্ষে যে জেনেটিক ম্যাটেরিয়াল ক্রোমোজোম, প্রকৃত যে ক্রোমোজোম অ্যাকচুয়ালি যে ট্রু ক্রোমোজোম, সেটা কিন্তু আমাদের ইউক্যারিওটিক কোষে থাকে। কেন? এখানে পর্দা দিয়ে ঘিরা সুরক্ষিত ভাবে আছে। এখানে কিন্তু কোনো সুরক্ষিত ভাবে নেই, পর্দা ঘেরা নেই। এই জন্য এদের প্রকৃতপক্ষে কোনো ক্রোমোজোম সেরকম ভাবে বিস্তৃত থাকে না। নিউক্লিয় বস্তু থাকে, সেরকম ভাবে ক্রোমোজোম কোনোভাবে বিস্তৃত থাকে না, নগ্ন ভাবে থাকে। বলো, কারো কোনো অসুবিধা? কারো কোনো দ্বিতীয়বার বলে দিতে হবে কোনো একটা কিছু? যে মনে হচ্ছে স্যার আরেকবার ব্যাপারটা একটু বলে দিন কিছু। না স্যার, মোটামুটি লিখেছি স্যার। গুড গুড গুড। তাহলে আজকে আমরা কি কি বললাম, যে দ্বিপর্দাযুক্ত কোষ অঙ্গাণু। তাহলে আমরা কোষ অঙ্গাণু বা সেল অর্গানেলকে দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে একক পর্দাযুক্ত ইউনিট মেমব্রেন, আর হচ্ছে দ্বিপর্দাযুক্ত। দ্বিপর্দাযুক্ত কারা কারা ছিল বলেছিলাম, যে দ্বিপর্দাযুক্ত মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস স্যার। হ্যাঁ। একক পর্দাযুক্ত কারা? সেল অর্গানেল একটা গেল, আমাদের দ্বিপর্দাযুক্ত চলে গেল, ডবল মেমব্রেনটা হয়ে গেল। একক পর্দাযুক্ত যারা, তাদের আবার দুটো ভাগ। একটা একক পর্দাযুক্ত আর একটা পর্দাবিহীন। দুটো পর্দা আছে, আবার একটা পর্দা আছে, ইউনিট মেমব্রেন। একক পর্দাযুক্ত কারা? একক পর্দাযুক্ত আর কারা পর্দাবিহীন? একটা হচ্ছে নন মেমব্রেনাস, তাদের কোনো পর্দাই নেই। কাদের কাদের পর্দা থাকে না বলেছিলাম? নন মেমব্রেনাস পর্দা থাকে না কার? এক নম্বর হচ্ছে রাইবোজোম, দু নম্বর হচ্ছে সেন্ট্রোজোম। এদের কোনো পর্দাই থাকে না। এদের বডির যে স্ট্রাকচার, গঠন, সেই গঠনে কোনো পর্দাই থাকে না। রাইবোজোম, সেন্ট্রোজোম। রাইবোজোম কি করে বলেছিলাম? রাইবোজোম প্রোটিন তৈরিতে সাহায্য করে। সেন্ট্রোজোম কি করে না, সেল ডিভিশন, কোষ বিভাজনে সাহায্য করে, সেল ডিভিশনে সাহায্য করে। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, সেন্ট্রোজোমের কাজ হচ্ছে সেল ডিভিশন করা। এগুলো হচ্ছে নন মেমব্রেনাস। একক পর্দাযুক্ত কারা? ইউনিট মেমব্রেন কারা? একক পর্দাযুক্ত।
না এর বাদে বাকি যেগুলো আছে কে সেটা হচ্ছে একটা নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, লাইসোজোম, গলগি বডি, বলো কি বলছো? লাইসোজোম আর গলগি বডি। হ্যাঁ লাইসোজোম, ঠিক, লাইসোজোম, এগুলো সব একক পর্দা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, ভ্যাকুয়েল, এরা সব হচ্ছে একক পর্দা। এদের বাইরে যে আউটার স্ট্রাকচার, ধর সাপোজ লাইসোজোম বলছি, বডির বাইরে একটা এরকম স্ট্রাকচার আছে, বা ভ্যাকুয়েল বলছি, ভ্যাকুয়েল কোথায় থাকে? শুধুমাত্র প্ল্যান্ট কোষে থাকে, ধরো প্ল্যান্ট সেল, একটা প্ল্যান্ট সেল, তার ভিতরে কি আছে এরকম বড় করে ভ্যাকুয়েল আছে, একক পর্দাযুক্ত। ভ্যাকুয়েল হচ্ছে একক পর্দাযুক্ত, এটা হচ্ছে কোষ অঙ্গাণু ভ্যাকুয়েল। এদের এই স্ট্রাকচার গুলো আমরা প্রত্যেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, যে স্ট্রাকচার, কাজ এবং এরা যে ফাংশন, যে মেন ফাংশন গুলো আছে সেগুলো আমরা নেক্সট যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা আলোচনা করব। এইখান পর্যন্ত যদি মনে হয় যে কিছু ডাউট আছে, জিজ্ঞাসা করা আছে, আমাকে নির্দ্বিধায় বলতে পারো, জিজ্ঞাসা করতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার নিউক্লিয়াসকে কোষের ব্রেন কেন বলা হয় ওটা? হ্যাঁ, নিউক্লিয়াসে কেন, কোষের why nucleus is the brain of the cell? Because নিউক্লিয়াস অ্যাকচুয়ালি আমাদের সেলুলার যে মেটাবলিজম, কোষের যে বিপাক ক্রিয়া, ধরো আমি যে বলছি তুমি শুনতে পাচ্ছ, তুমি রেসপন্স করছো হ্যাঁ স্যার আমি শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, কেন? না তোমার কোষের মধ্যে কে আছে? না নিউক্লিয়াস আছে। কোষের মধ্যে কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, তো তাকে কেন আমি শুনতে পাচ্ছি, তার সঙ্গে সম্পর্ক কি? হ্যাঁ সম্পর্ক আছে। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কে আছে? জেনেটিক ম্যাটেরিয়াল আছে। কে আছে? না ক্রোমাটিন ফাইবার গুলো আছে। ক্রোমাটিন ফাইবার গুলোর মধ্যে কে আছে? ক্রোমোজোম আছে। ক্রোমোজোম গুলোর মধ্যে কে আছে? জিন আছে। জিন গুলো কি তৈরি করছে? না প্রোটিন তৈরি করছে। আমাদের বডির যে সমস্ত ফাংশন গুলো হয় সেগুলোকে রেগুলেশন কে করে? আমাদের ক্রোমোজোম বা ডিএনএ করে, বা জিন করে। আমাদের পুরো বডির যে ফাংশন গুলো আছে সমস্ত কিছু রেগুলেটেড বাই জিন। জিন গুলো আছে কোথায়? ক্রোমোজোমের মধ্যে আছে। ক্রোমোজোম গুলো আছে কোথায়? ডিএনএ এর মধ্যে আছে। ডিএনএ আছে কোথায়? ক্রোমাটিন ফাইবারের মধ্যে আছে। ক্রোমাটিন ফাইবার গুলো আছে কোথায়? নিউক্লিয়াসের মধ্যে আছে। সো নিউক্লিয়াস ইজ কল্ড ব্রেন অফ দ্য সেল। যেমন আমাদের বাড়ির একজন হেড, যে অভিভাবক হয়, গার্ডিয়ান হয়, সে যখন কন্ট্রোল করে, কোষ আমাদের সমস্ত যে কার্যাবলী গুলো আছে, এসেন্সিয়াল যে ফাংশন গুলো আছে সেগুলোকে রেগুলেশন করে, নিয়ন্ত্রণ করে। এই জন্যই নিউক্লিয়াসকে ব্রেন অফ দ্য সেল বলা হয়। এবার এখন বোঝা গেছে? স্যার একবার বলছি শুনুন স্যার, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে তাই তো? ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, জিনের মধ্যে ডিএনএ থাকে। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন ফাইবার, আগে ক্রোমাটিন চালিকা, তার মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএ এর মধ্যে থাকে জিন, জিনের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। আমি লিখে দিচ্ছি, একবার দেখে নাও। ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। প্রথমে সেল, ধরো সাপোজ এটা একটা সেল, সেলের ভিতরে কি আছে? না নিউক্লিয়াস। তাহলে কোষ আমার ছিল এরকম, কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন ফাইবার মানে সূত্রাকার যে স্ট্রাকচার গুলো, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে সূত্রাকার যে স্ট্রাকচার, তার ক্রোমাটিন ফাইবার। এবারে এই ক্রোমাটিন ফাইবারের মধ্যে কি আছে? না ক্রোমোজোম আছে। ক্রোমোজোমের মধ্যে কি আছে? না ডিএনএ আছে। ডিএনএ এর মধ্যে কি আছে? না জিন আছে। জিনের মধ্যে কি আছে? না প্রোটিন তৈরি। জিনের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এবারে বোঝা গেছে? ওকে স্যার, বুঝেছি। গুড গুড গুড। যদি কোনো অসুবিধা হয়, মনে হয় নেক্সট ক্লাসে আমাকে বলো, আরেকবার ঘরে পড়াশোনা করো একবার, যদি মনে হয় কোনো অসুবিধা আছে, জানতে ইচ্ছা করে, তা বলবে, আমি অবশ্যই বলে দেবো। নেক্সট ক্লাসে আমরা ঠিক যে আছে, এবং পর্দাযুক্ত এবং পর্দাবিহীন সেগুলো আলোচনা করবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।